সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আপনারা যারা আমাদের ভিডিও বা আমাদের কন্টেন্ট সবসময় অবলোকন করেন, তারা জেনে থাকবেন যে আমাদের অনেকগুলি আলোচনার বিষয়ের মধ্যে একটি বিশেষ আলোচনার বিষয়বস্তু হলো সমসাময়িক বিষয়গুলি নিয়ে। সারা বাংলাদেশে নানান প্রেক্ষাপটে, নানান উপজেলায়, নানান ধাপে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়ে চলছে। এই নির্বাচনগুলিতে আসলে কি কি ঘটনা ঘটছে, পত্রপত্রিকা এবং বিভিন্ন ধরনের অথরাইজড চ্যানেল থেকে আমরা কিছু তথ্য পেয়েছি এবং আমরা জেনে অনেকগুলি তথ্য থেকে আমরা কথা বলার চেষ্টা করছি। মূলত ওগুলোর উপর বেস করে কথা বলছি, সেটা হলো মূলত নির্বাচন ও গণতন্ত্র। গণতন্ত্র আসলে জিনিসটা কি? গণতন্ত্রের ধারণাটা কোত্থেকে আসলো? আমরা জানি সবাই যে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স থেকেই মূলত গণতন্ত্রের ধারণাটি আসে এবং গণতন্ত্রের সূতিকাগার তাদেরকে বলা হয়ে থাকে। আমরা যদি আরেকটি বিষয় খুব সুন্দর করে বলতে চাই, তাহলে আমরা জানি আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং উনি গেটিসবার্গে একটি ভাষণ দিয়েছিল। ভাষণটা ছিল এমন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলস। এরকম একটি বক্তব্য দিয়েছিল, যেটা খুব জনপ্রিয় ছিল। তো আমরা জানি যে আব্রাহাম লিঙ্কন যিনি ছিলেন, ওনার বাবা মূলত কোবলার ছিলেন, মূলত মুচি ছিলেন। তো এই লোকটি যখন আমেরিকার প্রেসিডেন্ট হলো, হোয়াইট হাউসে যখন তিনি গেলেন, তখন দেখা গেল তার সামনে উপবিষ্ট অনেক সদস্যই খুবই হাস্যকরভাবে তাকে বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতো এবং সমালোচনা করতো। আমরা জানি সমাজে আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার যত বড় অর্জন থাকুক না কেন, সেটাকে সবসময় ছোট করে দেখার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এবং সমাজে এসব সমালোচক থাকবেই, তাদের বিশেষ কোনো কাজ থাকে না। কিন্তু এসব সমালোচনাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এটা আমরা আব্রাহাম লিঙ্কনের বক্তব্য থেকে শিখেছি। আব্রাহাম লিঙ্কন বলেছিল, হ্যাঁ, আমার বাবা ওই যে সময় যে ওই হোয়াইট হাউসের মঞ্চের সামনে যারা উপবিষ্ট ছিলেন, তারা বলতো, তোমার বাবা আমার জুতা সেলাই করে দিয়েছে, তোমার বাবা আমার জুতায় কালি করে দিয়েছে, দেখো এটা এখনো আছে। এরকম করে তাকে ছোট করা হতো, এরকম করে তাকে অপমান করা হতো। তো পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো, আব্রাহাম লিঙ্কন সেই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করলো? সেই সিচুয়েশনটাকে সে ট্যাকেল করেছে মূলত এভাবে যে, হ্যাঁ, আমার বাবা যখন এই মুচির কাজটা করতেন, তখন আমার বাবা আমাকে এই কাজটা শিখিয়ে দিয়েছিল। আমি এই কাজটি এখনো করতে পারি, খুব সুন্দর করে করতে পারি, কোথাও কোথাও আমার বাবার চেয়ে ভালো করতে পারি। আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছি, তো কি হয়েছে? আপনাদের যদি এখনো প্রয়োজন হয় কারো কখনো জুতা সেলাই করতে কিংবা জুতা পলিশ করতে, আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি আবার করে দিব। তো আমেরিকার প্রেসিডেন্টের মতো একজন মানুষ এই কথাটি বলতে পারে, তাকে এটাকে গ্রেট করে, তাকে মহৎ করে তোলে। আর সমালোচকদের মুখে তখন ছাই পড়ে যায়। তো এরকম করে আমাদের সমালোচনাগুলোকে ট্যাকেল করা উচিত, সুচিন্তিতভাবে এবং মহৎভাবে, এবং আমরা গভীরভাবে এই বিষয়গুলো চর্চা করা উচিত। আমরা জানি জীবনও একটি চর্চার বিষয়। আপনি যদি এটাকে উপভোগ্য করে তুলতে চান, তাহলে আপনাকে উপভোগের বিষয়গুলিকে চর্চা করতে হবে, সুখী হওয়ার চর্চা করতে হবে। আপনি যদি সবসময় স্যাড হতে চান, আপনি যদি সবসময় বলতে চান আমার এটা লাগবে সেটা লাগবে, আমার নানান বিষয়গুলো না হলে আমি সুখী হতে পারবো না, তো সেভাবে আপনি অসুখীর দিকে ধাবিত হবেন। সবকিছু প্র্যাকটিস, এভরিথিং ইজ প্র্যাকটিস, আই থিঙ্ক। এখন ঘটনা হলো কি, এখন আমেরিকার প্রেসিডেন্টের মতো একজন মানুষ, আব্রাহাম লিঙ্কনের মতো একজন মানুষ, যিনি কৃতদাস প্রথাকে বিলুপ্ত করেছিলেন, যে আমরা দাস দাস হব না। আমরা জানি যে কৃতদাস, দুই ধরনের কৃতদাস আছে। একটা হচ্ছে আহ, ক এর সঙ্গে রিকার, একটা হচ্ছে ক দীর্ঘইকার বিয়োগ হয়। এই দুই ধরনের কৃতদাস রয়েছে। এই দুই ধরনের কৃতদাসের মধ্যে এক ধরনের কৃতদাস হলো স্বেচ্ছায় দাস হওয়া, আর একজন হলো যে তাকে জোর করে দাস বানানো হয়। তো যাদেরকে জোর করে দাস বানানো হয়, সেই ক্রীতদাস প্রথাটাকে তিনি মূলত বিলুপ্ত করেছিলেন। এটা একটা বিষয় ছিল আমাদের। তো এখন আমেরিকান প্রেসিডেন্টের মতো একজন মানুষ যদি বলতে চাই যে, আপনার যদি কখনো মনে হয় যে আপনার জুতা সেলাই করতে হবে, তাহলে আমি সেলাই করে দেবো। যদি কখনো মনে হয় যে আপনার জুতা পলিশ করতে হবে, তখন আমার কাছে আসলে আমি করে দেবো। তাহলে সে কতটুকু নৈতিকতা, মূল্যবোধের জায়গা থেকে নিজেকে চর্চা করে একটা জায়গায় নিয়ে এসেছে। তার পারিবারিক শিক্ষাটা কতটুকু ডেভেলপ ছিল, তার বাবা তাকে কতটুকু উন্নত শিক্ষা দিয়েছে, এটা আমাদেরকে ভাবাই। তো আমরা এখন আমেরিকার কথা বলছি। এখন যদি আমরা বলি যে গণতন্ত্র নামক একটি কনসেপ্ট যদি আমরা বাংলাদেশের মতো একটি তৃতীয় মানে কি বলবো, থার্ড ওয়ার্ল্ডের একটি রাষ্ট্রে, যেটা বলা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র, যদি বলা হয় উন্নয়নশীল, তখনই বলা হয় যেটা মূলত উন্নয়নশীল শব্দের মূলত গরিব রাষ্ট্র, নৈতিকতায় গরিব, আদর্শে গরিব, চিন্তা চেতনায় গরিব। আবার অনেকে এটাকে মানব সম্পদশীল বলতে চাচ্ছে, কারণ শব্দটা শুনতে তাদের অনেকের ভালো লাগছে না, উন্নয়নশীল শব্দটি। তো একটি ডেভেলপড কান্ট্রির জন্য গণতন্ত্র যতটুকু যৌক্তিক হয়ে দাঁড়ায়, আমাদের জন্য গণতন্ত্র ঠিক আসলে কতটুকু যৌক্তিক, বা গণতন্ত্রের সে চর্চাটুকু আমরা করতে পারছি কিনা।
আমি যতটুকু জানি যে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার আছে তাকে। আমি দায়িত্ব দিয়েছি বাংলাদেশের কোনো আমার এলাকার এমপিকে আমার সবকিছুকে টেক কেয়ার করার জন্য, এবং তাকে আমি বেতন দেওয়ার চেষ্টা করি। এবং ঘটনাক্রমে বাংলাদেশে যখন তারা নির্বাচিত হয়ে যায়, যখন তাদেরকে আমি দায়িত্ব দিয়ে থাকি, তখন আচরণটা হয়ে যায় এমন যে আমার দাস তো সে হওয়ার কথা ছিল, এটা না হয়ে উল্টো হয়ে গেছে আমি তার দাস হয়ে গেছি। তাহলে আমদানিকৃত গণতন্ত্র কতটুকু ডেভেলপ করলো? আমি আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে, অবকাঠামোগত যে উন্নয়নগুলো রয়েছে, সেগুলো আমি করেছি, খুব চমৎকারভাবে করেছি বা করার চেষ্টা করছি। কিন্তু গণতন্ত্র কতটুকু উন্নত হলো, বা গণতন্ত্রের চাদরে আমি কি কোনো একনায়কতন্ত্রের চর্চা করছি কিনা, বা কোনো স্বৈরতন্ত্রের চর্চা করছি কিনা, ঠিক আছে, যেটা সমাজের জন্য প্রগ্রেসিভ নয়, এরকম কিছু চর্চা করছি কিনা। তাহলে আমদানিকৃত গণতন্ত্র এখানে এসে এটা মিশ্র হয়ে যাচ্ছে, এবং সেটি সঠিক দিকে ধাবিত হচ্ছে না বলে আমরা দেখছি, এবং সেটি প্রমাণিত। এখন আমরা গণতন্ত্র যদি একটি রাষ্ট্রের সুস্থ না হয়, তাহলে ওই রাষ্ট্রের কি আইনের যে বিষয়গুলি, আইনের যে শাসন রয়েছে বা সুশাসনের যে ব্যাপারটি রয়েছে, এখানকার মানুষের নৈতিকতা মূল্যবোধের যে জায়গাগুলো রয়েছে, সেটা কি সুস্থ থাকা সম্ভব কিনা। আমরা আগেও বলার চেষ্টা করেছি যে গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র কিংবা একনায়কতন্ত্র এগুলো মূলত একটি কনসেপ্ট। এই কনসেপ্টগুলো এখানে বাস্তবায়ন করা সম্ভব কিনা, আমরা যে গণতন্ত্রের চাষাবাদ করতে চেয়েছি, সেটাকে চাষাবাদ আসলে করেছি কিনা, বা চাষাবাদ করলেও এর ফলাফল কতটুকু পেয়েছি বা কিভাবে চাষাবাদ করেছি, এটার জন্য অনেক প্রশ্ন রয়ে যায়। তো গণতন্ত্র সুস্থ না হলে আমি মনে করি না যে অন্যান্য বিষয়গুলি সুস্থ থাকতে পারে। কারণ আমি যেটা চর্চা করছি, আমি নিজেই ধর্মের কথা বলছি, কিন্তু ভিতরে ভিতরে নিজেই অধর্মের কথা বলছি। তো তৃতীয় বিশ্বের একটি দেশে গণতন্ত্র আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন। আমরা বিশ্বাস করতে চাই না, বিশেষ করে আমি বিশ্বাস করতে চাই না এই তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশে এবং মানব সম্পদশীল দেশে, উন্নয়নশীল দেশে আমার ভোট এবং একজন রিক্সাওয়ালার ভোট এক হতে পারে। আমি বিশ্বাস করতে চাই না একটা ইউনিভার্সিটি টিচারের ভোট আর এবং একজন সাধারণ মানুষের ভোট এক হতে পারে। সেসব মানুষকে সে ভোটাধিকার দেওয়া প্রয়োজন আছে কিনা, আর সেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন থেকে যায়। আমরা এই উপজেলা নির্বাচনে নানান বিষয়গুলো লক্ষ্য করার চেষ্টা করছি। আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করার চেষ্টা করছি, যারা নির্বাচিত হতে চায়, যারা পদপ্রার্থী, বিশেষ করে আমরা চেয়ারম্যান যারা রয়েছে, এমপি থেকে শুরু করে যারা অনেকেই, এখানে যে হাজার হাজার ক্যান্ডিডেট, তারা মানব সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে চায়। বিভিন্ন ধরনের মিউজিকে, গানের তালে তালে তারা প্রচার করতে চাচ্ছে যে আমি সমাজের জন্য কাজ করব, আমি আমার দুই চোখ সমাজের জন্য উন্নয়নের বার্তাবাহক হয়ে আসবে। এরকম সাদা ফিনফিনে পাঞ্জাবি, সাদা ফিনফিনে কাপড় চোপড় পরে তারা নির্বাচনী প্রচারণায় মত্ত। আসলে তাদের মোটিভটা কি? আসলে তারা জনস্বার্থের কথা বলছে। তারা, আমি এরকম এরকম অনেক খবর পেয়েছি, তাদের বাড়ি বিক্রি করে দিয়েছে, তাদের জায়গা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা দিয়ে সে নির্বাচিত হতে চাচ্ছে। উদ্দেশ্যটা কি আসলে? যেন খুবই সুস্পষ্ট একটি বক্তব্য রয়েছে, সেই উদ্দেশ্যটা অবশ্যই হালাল নয় এই বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন তাহলে আমাদের এই যে লোকগুলি জনস্বার্থের ব্যবসাটা করতে যাচ্ছে, মানব সেবার ব্যবসাটা করতে যাচ্ছে, এই ব্যবসাটা করতে গিয়ে তারা নিজে দেখা গেল কি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত। জনগণ এই জায়গাগুলি কি বুঝতে পেরেছে কিনা? অনেকে হয়তো বুঝতে পেরেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র আসলে রুট লেভেলে কি কাজ করছে, ফুটপাতে গণতন্ত্র কি কাজ করছে দেখি আমরা। আমরা দেখছি কি নির্বাচনী বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন প্রচারণায়, তারা এখানে লক্ষ্য করে দেখছি আমরা, জনগণ একটি চা খাওয়ার জন্য বসে থাকে প্রার্থীদের কাছ থেকে। তারপরে আমরা দেখছি কি জনগণ তার ভোট বিক্রি করে দেয়। এবং আমরা এটাও জানি যে যে জনগণ তাদের ভোট, গুরুত্বপূর্ণ একটি ভোট, এই ভোটের মাধ্যমে সে একজন সেবককে নির্বাচিত করতে চায়। যে জনগণ তার ভোট টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাই, আমরা এটা দৃঢ় কণ্ঠে বলতে চাই, সে তার ভোট যদি বিক্রি করে থাকে, তাহলে সে তার বউ কিংবা তার মেয়েকেও বিক্রি করে দিতে পারে। যদি জনগণ তাদের ভোট বিক্রি করে দিয়ে থাকে, তাহলে সেখানে গণতন্ত্র কতটুকু ডেভেলপ করলো, গণতন্ত্রকে উৎকর্ষ সাধিত হলো কিনা, নৈতিকতা মূল্যবোধের জায়গাগুলি কি ডেভেলপ করে গেল কিনা। তো এখানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, যারা আমাদের এই বক্তব্যটি দেখছেন বা শুনছেন, তারা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিনারিও আমরা দেখছি, কিন্তু আমি বর্তমানে যে জায়গাটাতে বিলং করছি, ঠাকুরগাঁও পীরগঞ্জ নামক একটি উপজেলায়, সেখানে আমি দেখছি অনেক জনগণ তাদের ভোট টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। তো সেখানে গণতন্ত্রের আলো, গণতন্ত্রের সুফল পৌঁছাতে পারেনি। এতটুকু এমত অবস্থায় আমরা যদি বলি গণতন্ত্র কি ডেভেলপ করে গেল, তাহলে আমরা এখানে আব্রাহাম লিঙ্কনের এই বক্তব্যটিকে টেনে আনতে পারি। ডেমোক্রেসি অফ দ্য পিপল, OFF, ডেমোক্রেসি বাই দ্য পিপল, BUY, বাই, বিক্রি করা গেছে। ডেমোক্রেসি ফর না, ডেমোক্রেসি ফার দ্য পিপল, FAR, জনগণ থেকে অনেক দূরে চলে গেছে। এখন অনেকেই বলতে পারে জনগণ তাদের ভোটগুলি বিক্রি করে দিচ্ছে কেন? এমন জনগণ আছে যে 3 জন ক্যান্ডিডেটের কাছে টাকা নিয়েছে, এখন সে কাকে ভোট দেবে সে নিজেও জানে না।
নৈতিকতা বিবর্জিত, মূল্যবোধ বিবর্জিত গণতন্ত্র নিয়ে আমরা কি করব? সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি একজন সাধারণ মানুষের ভোট আর আমার ভোট এক না। আমার ভোট একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভোট এক না, যদি নৈতিকতা মূল্যবোধের চর্চার জায়গাটা না থাকে। বিশেষ করে তৃতীয় বিশ্বের এই উন্নয়নশীল দেশে কখনোই গণতন্ত্র আমদানি করলেও এর বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমরা ডেভেলপ করতে পারবো না। আমরা অবকাঠামোগত ডেভেলপ করতে গেলেও নৈতিকতা মূল্যবোধ এবং আমাদের সততার জায়গাগুলিকে আমরা ডেভেলপ করতে পারিনি। এখন অনেকে প্রশ্ন করতে চাচ্ছে, তো জনগণ এভাবে করাপ্টেড হয়ে গেল কেন? এই জনগণের ভিতরে মূল্যবোধ নৈতিকতা চর্চাগুলি শুরু হলো না কেন? আমাদের স্কুল কলেজগুলো টিচারদের তাহলে কি অবস্থা? একই ধরনের। সবাই চাকরির জন্য, ধরেন স্কুলে একটা চাকরি করার জন্য অনেকে ঘুষ দিতে 20-25 লাখ, 30 লাখ, 15 লাখ টাকা ঘুষ নিয়ে বসে আছে। এটা একটা কমন সিনারিও। কথা বলতে আমরা ভয় পাচ্ছি। এটা আমি যে কথাগুলি বলছি এটা তো দেশের সমাজের জন্য একটু কল্যাণ সাধনের জন্যই কথাগুলি বলার চেষ্টা করছি। আমি বলার চেষ্টা করছি তারা ফিনফিনে কাপড় পরে জনসেবার জন্য কাজ করে যাচ্ছে। আসলে জনসেবার জন্য কেউ কাজ করবে না, তারা লুটপাট করবে। এবং এই জনগণ যদি এই ক্যান্ডিডেটের কাছ থেকে আগেই টাকা নিয়ে বসে থাকে, সেই ক্যান্ডিডেটের কিছু করার থাকবে না। সেই ক্যান্ডিডেট কিভাবে আপনাকে সেবা দিবে? তাহলে সম্মিলিতভাবে একটা করাপ্টেড কান্ট্রিতে চলে যাচ্ছে। আমরা সোমালিয়া, দক্ষিণ সুদান, আফ্রিকান নানান নৈতিকতা বিবর্জিত দেশগুলিতে ধাবিত হচ্ছি। ঠিক আছে, আর আমরা দালালি করছি, যাত্রার নামে স্লোগান দিচ্ছি এবং রোড ব্লক করে আমরা মিছিল মিটিং করছি, পাবলিক দুর্ভোগ তৈরি করার চেষ্টা করছি। এগুলো খুবই বিশ্রী। এবং আরেকটি বিশ্রী বিষয় হলো একটা বিজাতীয় সংস্কৃতিকে, বিভিন্ন গানকে বিকৃত করে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে। এটা সাংস্কৃতিক একটা নোংরামি, সাংস্কৃতিক একটা বিকৃতির কাজ করা হচ্ছে। এবং যারা এই সাংস্কৃতিক বিকৃতির কাজগুলি করে তারা নেতা হিসেবে, সেবক হিসেবে কতটুকু সুস্থ, এটা আমাদের প্রশ্ন রয়ে গেল। এবং আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় নিজেরাও যে কাজগুলি করে থাকি সেটা হলো যে আমরা সাউন্ড পলিউশন তো করলামই, আমরা আরেকটা বিষয় হলো যে পোস্টারের যে ব্যাপার স্যাপারগুলি আমরা নিজেরা যে কাজটা করি, যে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন জায়গায় পোস্টার মেরে ছেপে টেপে শেষ করে ফেলি। আমরা বলেছি ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে, কিন্তু আমাদের গাছ কেটে আমরা পোস্টারের কাজগুলি করছি, কাগজের কাজগুলি করতেছি। কিন্তু এই পোস্টারগুলি যখন আমরা লাগাই দিচ্ছি, লাগাই দেওয়ার ফলে, এবং এটা কিন্তু দ্রুত পতনশীল বিষয় নয়। দেওয়ালে দেওয়ালে বিভিন্ন জায়গায় দেখতে আকাশ দেখা যায় না, মানে দেখতে শ্রুতিমধুর হয় না, এবং কাগজগুলো রাস্তাঘাটে পড়ে থাকে এবং পরিবেশের একটা এখানে বিপর্যয় ঘটে। এটা নিয়ে যে সিটি কর্পোরেশন কিংবা পৌর যে কার্যালয়গুলি থাকে, এগুলো কোনো যথাযথ ভূমিকা পালন করে না আমরা দেখছি। ধুলাবালিতে ভরপুর, এগুলিতে কোনো কাজগুলি করতেছে না। সেই ক্ষেত্রে যত্রতত্র পোস্টার লাগিয়ে, বিভিন্ন জায়গায় কাজগুলো করে, সাউন্ড সিস্টেম লাগিয়ে চিল্লা চিল্লি করে, সাউন্ড, একটা মানুষ অসুস্থ থাকতে পারে রাত বিরাতে, মানে কি করে গান বাজনা চালিয়ে একটা বিভৎস চিত্র তৈরি করে থাকে। তো আমরা আমরা প্রশ্ন রাখতে চাই, যারা এইসব কাজগুলো করছে তারা আসলে কতটুকু সুস্থ গণতন্ত্রের চর্চা করছে বা গণতন্ত্র সম্পর্কে কতটুকু নলেজ রাখে, এই বিষয়গুলি আমরা কথা বলতে চাচ্ছি। তো আমরা বলতে চাচ্ছি যে আমরা যেই গণতন্ত্রের নামক টার্মটিকে আমদানি করার চেষ্টা করেছি, সেই টার্মটিকে আমরা সুস্থ রাখতে পেরেছি কিনা? আমরা সুস্থ রাখতে পারিনি। আমরা জনগণ কতটুকু নৈতিকতা মূল্যবোধ সম্বলিত আমরা বলতে পারছি না নির্দিষ্টভাবে। এবং জনগণ রাত বিরাতে বিভিন্ন জায়গায় এখানে চা খাচ্ছে এবং অবৈজ্ঞানিকভাবে চা গলি খাচ্ছে। একটি মানুষ দিনে সে 3 থেকে 4 কাপ চা খেতে পারে। এখানে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে দেখা গেলো একটা লোক 15 কাপ চা খেতেছে। সেখানে কিন্তু কিডনিটা নষ্ট হয়ে যাবে। এই যে অবৈজ্ঞানিকভাবে সে কেন খাচ্ছে, কি খাচ্ছে, সে নিজেও জানে না। এই যে জনগণের সেবার জন্য যে রাত দিন একাকার করে, না ঘুমিয়ে না খেয়ে একাকার, এরকম জনসেবা তো পৃথিবীতে কোথাও নেই মনে হচ্ছে আমার। যে এরকম সেবা কেউ করতে চায় আসলে? এত এরকম দেশপ্রেমিক আছে? অক্সফোর্ডে যদি কেউ স্টুডেন্ট লিডার হতে চায়, কাউকে যদি মনোনীত করা, সে নিতেই চায় না। বলছে কেন নিতে চায় না? কেন নিতে চাও না? বলতেছে যে অনেক দায়িত্ব ভাই, এখানে তো লুটপাট করার কোনো সুযোগ নেই। আপনি আজকে বলেন যে উপজেলা পরিষদ নির্বাচিত যারা মেয়র থাকবে, ভাইস চেয়ারম্যান থাকবে, যারা চেয়ারম্যান থাকবে, এবং পৌরসভার ক্ষেত্রে তাই, সরকার কর্তৃক কোনো টাকা দেওয়া হবে না, কোনো বেতন দেওয়া হবে না। তাহলে কি হবে? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানই, তাহলে সেক্ষেত্রে কি হবে? নিজের অর্থায়নে তাকে চলতে হবে। আমরা সেই সব মেয়রকে নির্বাচিত করতে চাই, সেই সব চেয়ারম্যানকে নির্বাচিত করতে চাই যারা পুরো উপজেলাকে একটা অর্থনৈতিক সেক্টর বানিয়ে চালাবে। এবং সে কিভাবে বানাবে এটা তার আইডিওলজির উপর, তার মেধার উপর ডিপেন্ড করে কাজ করবে। সরকার থেকে টাকা টাকা নিয়ে কাজ করবে এমন হবে না। আমরা দেখেছি চিটাগাঙ্গে 17 বছর এবিএম মহিউদ্দিন চৌধুরী মেয়রশিপ পালন করেছে, সরকারের কাছ থেকে কোনো টাকা নেয়নি। ঠিক আছে, তাহলে আপনি এরকম ইনোভেটিভ লিডারকে তৈরি করেন, যে বলেন যে সরকার থেকে কোনো টাকা দেওয়া হবে না, তাহলে দেখবেন কালকে থেকে কেউ আর নির্বাচনে যাবে না। নির্বাচনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়, এই ক্ষয়ক্ষতিগুলি, যে এত পোস্টার করা হয়, এটা করা হয়, অর্থনৈতিকভাবে সময় নষ্ট করা হয়, আর আরো বিশৃঙ্খলা তো রয়েছেই। তো যাই হোক, আমরা এই নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে কথা বলছি। এই নির্বাচন আসলে কতটুকু যৌক্তিক, এবং সবার ভোট সমান হবে কিনা তৃতীয় বিশ্বের এই উন্নয়নশীল রাষ্ট্রে, এবং যারা ভোট বিক্রি করছেন তারা তাদের বউকে বিক্রি করে দিতে পারে কিনা,
তারা তাদের সন্তানকে বিক্রি করে দিতে পারে কিনা, তারা তাদের মেয়েকে বিক্রি করে দিতে পারে কিনা, যারা চায়ের বিনিময়ে ভোট বিক্রি করে দিতে চাই সেসব জনগণের জন্য গণতন্ত্র কতটুকু প্রযোজ্য, এগুলো আমরা প্রশ্ন রেখে গেলাম। আর যারা আমাদের সুপণ্ডিত এবং নৈতিকতা মূল্যবোধ সম্বলিত বা মূল্যবোধ যাদের ভিতরে রয়েছে, যারা এই কন্টেন্টটি আমাদের অবলোকন করছেন, তারা আশা করছি একটু হলেও উপকৃত হবেন। এবং যারা নৈতিকতা এবং মূল্যবোধের পাল্লায় দোদুল্যমান অবস্থা রয়েছেন, তারা যদি একটু বিবেক সম্বলিত হয়ে থাকেন, তাহলে হয়তো তাদের জ্ঞানের মাধ্যমে নতুন কিছু যোগ করতে সক্ষম হবে বলে বিশ্বাস করছি। সকলকে ধন্যবাদ।